আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করা, কর্মসংস্থান, ব্যবসা, নিরাপদ পরিবেশ নিশ্চিতে তারেক রহমানের প্রতিশ্রুতি, দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি। হেরে যাওয়ার ভয়ে ভোটের বাক্সে হাত দিলে আগুন জ্বলবে বললেন জামায়াত আমির, গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে সংসদ নির্বাচন ঘিরে চলছে জমজমাট প্রচার, ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি। এবং চলে গেলেন বিবিসির কিংবদন্তি সম্প্রচার সাংবাদিক স্যার মার্ক টালি, বিবিসিতে ৭১-এর সেই কণ্ঠ, ইতিহাসে চিরদিন বেঁচে থাকবে মন্তব্য। এছাড়াও নিটল ডাটা বিশেষ সংবাদে যা থাকছে। শব্দদূষণ রোধে জরিমানা ও মামলা করার নির্দেশনার খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ কাউন্টডাউন। চট্টগ্রামের জনসভা শেষে ফেনীর নির্বাচনী জনসভায় অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে রয়েছেন সহকর্মী আক্তার হোসেন। আমরা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করছি। আক্তার, বিএনপি চেয়ারপারসনের কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানতে চাই। হৃদয়, নির্বাচনী প্রচারণার কাজে সারা দেশেই সফরে বেরিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি চট্টগ্রাম সফরের আজ দ্বিতীয় দিনে দুপুরে তিনি চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে তিনি জনসভায় অংশ নেন। এরপর সন্ধ্যার দিকে তিনি ফেনীতে ফেনী পাইলট স্কুল মাঠে তিনি জনসভায় অংশ নেন। সেটা শেষ করে কিন্তু এখন তারেক রহমানের এই গাড়ি বহরটি কুমিল্লার পথে রয়েছে। আপনি দেখছেন আমার পেছনেই যে কুমিল্লার ১৪ গ্রাম হাই স্কুল মাঠে আরও একটি নির্বাচনী জনসভা হচ্ছে। সেখানে কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন তারেক রহমান। তিনি পথেই রয়েছেন এবং এই জনসভাগুলোতে মূলত তিনি স্থানীয় বিএনপির যারা বিএনপি মনোনীত প্রার্থীরা রয়েছেন তাদেরকে তিনি পরিচয় করিয়ে দিচ্ছেন, তাদের পক্ষে ভোট চাইছেন এবং আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র কাঠামো পরিবর্তন এবং উন্নত বাংলাদেশ গঠনে কি ধরনের কর্মসূচি পালন করবে সেই ধরনের প্রতিশ্রুতি এবং কী ধরনের বাস্তবায়ন করবে সেগুলো কিন্তু তিনি জনগণের সামনে তুলে ধরছেন। যেমন কিছুক্ষণ আগে যখন তিনি ফেনীতে বক্তব্য রাখছিলেন তিনি কিন্তু বলেছেন যে গ্রেটার নোয়াখালী অর্থাৎ ফেনী তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মস্থান এবং তারেক রহমান বলেছে এটি তার নানির বাড়ি, যার কারণে বলছেন যে তার এখানে অধিকার বেশি, সেই অধিকার থেকে আত্মীয়তার অধিকার থেকে তিনি কথা বলেছেন এবং এই নোয়াখালী ফেনী লক্ষ্মীপুরবাসী যেন বিএনপিকে জয়যুক্ত করে বেগম খালেদা জিয়ার সম্মান বৃদ্ধি করে সেটি তিনি বলেছেন এবং তিনি বলেছেন যে আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে খাল খনন কর্মসূচি সহ নানা গণমুখী কর্মসূচি তিনি হাতে নেবেন। ফেনীতে একটি মেডিকেল কলেজ করে দেবেন এমন প্রতিশ্রুতিও তিনি দিয়েছেন। পাশাপাশি আমরা দেখেছি যে বিএনপি, আপনি জানেন যে ৩১ দফার ভিত্তিতে কিন্তু রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কারের জন্য দীর্ঘদিন থেকেই তারা একটি কর্মসূচি পালন করছে। সেই কর্মসূচির আলোকে আগামীর বাংলাদেশের সরকার কাঠামো কেমন হবে, অর্থনৈতিক কাঠামো, অর্থনৈতিক সংস্কারগুলো কীভাবে হবে সেগুলো কিন্তু তুলে ধরছে তিনি। কিন্তু সামাজিক যে নিরাপত্তা খাত যেমন ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড সহ নানান ধরনের যেই পদক্ষেপগুলো তিনি জনগণের সামনে তুলে ধরছেন এবং তার পক্ষে তিনি ভোট চাইছেন।
তো আমরা দেখেছি যে প্রত্যেকটি জনসভাতে কিন্তু জনস্রোত অর্থাৎ সাধারণ মানুষ, বিএনপি নেতাকর্মী তারা কিন্তু বেশ উজ্জীবিত এবং এই উজ্জীবনী শক্তি নিয়ে কিন্তু আগামী নির্বাচনী বৈতরণী তারা বেশ ভালোভাবে পার হয়ে যাবেন এই প্রত্যাশাও কিন্তু বিএনপি নেতাকর্মীরা করছেন। হৃদয়, এই ছিল আমার কাছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যে নির্বাচনী জনসভার খোঁজখবর। আক্তার, ধন্যবাদ। প্রিয় দর্শক, আক্তার হোসেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন তারেক রহমানের নির্বাচনী জনসভা থেকে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীর আধুনিক, মানবিক ও উন্নত বাংলাদেশ গঠনে একমাত্র বিএনপির কাছে রয়েছে সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের সক্ষমতা। চট্টগ্রামের পলো গ্রাউন্ডে নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, 5ই আগস্টের পর মানুষ পরিবর্তন চায়। প্রতিদ্বন্দ্বী দলের সমালোচনা করে দেশের উন্নয়ন সম্ভব নয়। বিএনপি সরকার গঠন করলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দুর্নীতির লাগাম টেনে ধরারও কথা বলেন বিএনপি চেয়ারম্যান। চট্টগ্রাম থেকে জয়দেবের ক্যামেরায় চৌধুরী ফরিদকে সঙ্গে নিয়ে আক্তার হোসেনের আরও একটি রিপোর্ট। নির্বাচনী প্রচারণায় তারেক রহমানের চট্টগ্রাম সফরের দ্বিতীয় দিনে বিএনপি নেতাকর্মীদের পদচারণায় জনসমুদ্র ঐতিহাসিক পলো গ্রাউন্ড ময়দান ও এর আশপাশের এলাকা। প্রচণ্ড জনস্রোতে সভামঞ্চে পৌঁছতে বেগ পেতে হয় তারেক রহমানকে। সরকার গঠন করলে স্থানীয় সমস্যাকে গুরুত্ব দিয়ে কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা ও নিরাপদ পরিবেশ নিশ্চিতের কথা বলেন তারেক রহমান। আমরা যদি সমালোচনা করার স্বার্থেই যদি সমালোচনা করে দেশের সাধারণ মানুষের কি তাতে কোনো উপকার হবে? উপকার হবে না। আমরা যদি শুধু সমালোচনা করার অর্থে শুধু সমালোচনাই করি, দেশের মানুষের পেট ভরবে? পেট ভরবে না। প্রিয় ভাই বোনেরা, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা যতবার সরকারে ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে। তারেক রহমান বলেন, বিএনপি যতবার ক্ষমতায় গিয়েছে ততবার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছে। দেশের মানুষ পরিবর্তন চেয়েছে। সেই পরিবর্তন, যে পরিবর্তন এই দেশের খেটে খাওয়া মানুষকে নিরাপত্তা দিবে, নিরাপদে ব্যবসা বাণিজ্য, নিরাপদে চাকরি, নিরাপদে রাস্তায় হাঁটার অধিকার দিবে। আজ এই দেশের জনগণ, এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে, কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব, যাতে দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যাতে করে নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। এ সময় চট্টগ্রাম অঞ্চলের বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে প্রতীকী ধানের শীষ তুলে দেন তারেক রহমান। এই আমার হাতের ডান এবং বাম পাশে যেই মানুষগুলো দাঁড়িয়ে আছে, এরা হচ্ছে ধানের শীষের প্রতিনিধি। ইনশাআল্লাহ 12 তারিখে এদেরকে জয়যুক্ত করবেন, যাতে আপনার জীবনকে আপনি নিরাপদ করতে পারেন। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতেছেন নেতাকর্মীরা। এই জনজোয়ারকে কাজে লাগিয়ে সহজেই আগামী নির্বাচনী বৈতরণী পার হবেন বলে আশা তাদের। টেকসই উন্নয়নের নানা পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষে ভোট চাইছেন তারেক রহমান। আক্তার হোসেন, চ্যানেল আই, চট্টগ্রাম। দেশে হিন্দু, বৌদ্ধ সহ অন্যান্য ধর্মের মানুষ আছে। ধর্ম টেনে আনলে পক্ষপাতিত্ব হয়ে যাবে। রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ের সালান্দর ইউনিয়নের বরুণগাঁও দাখিল মাদ্রাসা মাঠে নির্বাচনী গণসংযোগে এসব মন্তব্য করেন তিনি। যে বিএনপি একটা পরীক্ষিত দল, 5 বার সরকার চালাইছে এবং সরকার যখন চালাইছে বিএনপি তখন সুনামের সঙ্গে সরকার চালাইছে। আজকে দেখেন বিএনপি যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তিনি দেশের স্বাধীনতার ঘোষণা করতেন, 1971 সালে যুদ্ধ করেছেন এবং তার সম্পর্কে সব মানুষ কি বলে, সব ভালো মানুষ প্রেসিডেন্ট ছিল, তাই না? সংসদ নির্বাচন ঘিরে চলছে জমজমাট প্রচার।
ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটাররাও প্রার্থী বাছাইয়ে তাদের পরিকল্পনায় গুরুত্ব দিচ্ছেন। নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের রয়েছে পাল্টা অভিযোগ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে লায়লা নওশিনের রিপোর্ট। সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে শুরু হয়েছে ভোটের উৎসব। প্রতীক পেয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। ভোটাররাও বিশ্লেষণ করছেন প্রার্থীদের পরিকল্পনা। আমাদের প্রত্যাশা হলো যে তারা যেন দায়িত্বশীল আচরণ করে, দেশের উন্নয়নের কাজ করবে, যদি করে তাহলে ভালো, আর না করলে ওইভাবে হাতে নেওয়া তাকে পালাতে হবে। আমরা চাইছি যে সবাই মিলে সর্বগণী ভোটটা হোক। মেহেরপুরে বিএনপির প্রার্থী মাসুদ অরুণ, জামায়াতের প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান সহ প্রার্থীরা প্রচার চালিয়েছেন। নিশ্চিতভাবে মানুষ ধানের শীষের পক্ষেই থাকবে। মেহেরপুরে এক আসনে আমরা বিজয় লাভ করব ইনশাআল্লাহ। নরসিংদী পৌর শহরে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেন নরসিংদী ১ আসনের বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন। যেই দল এই ধরনের অপপ্রচার কুৎসা রটিয়ে আমাদের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে, তাদের অতীত ইতিহাস বাংলাদেশের মানুষ জানে। খুলনা ২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা ৩ আসনে বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল ও খুলনা ৫ আসনে জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার নির্বাচনী সভা এবং গণসংযোগ করেছেন। ভোলা ১ আসনে নির্বাচনী প্রচারে বিএনপি জোটের প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গণসংবর্ধনা দিয়েছে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। ভোলা ৪ আসনের বিএনপির প্রার্থী নুরুল ইসলাম নয়ন ওসমানগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে পথসভা ও নির্বাচনী প্রচার চালিয়েছেন। যারা আমাদের সাথে রয়েছেন তারা ইনশাআল্লাহ নিরাপদ থাকবেন, যারা আমাদের সাথে নাই, কোনো কারণে আমাদের পছন্দ করেন না, তারাও কিন্তু আমাদের কাছে নিরাপদ থাকবেন। বরিশাল ১ আসনে বিএনপির প্রার্থী এম জহিরুদ্দিন স্বপন নির্বাচনী প্রচার চালিয়েছেন। নোয়াখালী ১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর ১ আসনকে টেকসই পরিবেশ বান্ধব নগরী হিসেবে গড়ার প্রতিশ্রুতি দিয়ে পথসভা করেছেন বিএনপির প্রার্থী সাবেক মেয়র মুজিবুর রহমান। পরিবেশ বান্ধব একটা সুন্দর নগরী গড়ব। চাঁদপুরের কচুয়ার সাচার নয়াকান্দি এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে পথসভা করেছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর আ নওমা এহসানুল হক মিলন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে জাতীয় পার্টির প্রার্থী জিয়াউল হক মৃধা জনসভা করেছেন। রাজশাহীতে প্রচার চালিয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। সিলেট ১ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে সিভিক ভয়েস। সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি, সিলেটের উন্নয়নের স্বার্থে, জাতীয় উন্নয়নের স্বার্থে তারেক রহমান সাহেবের নমিনি যেখানে আছেন, ধানের শীষে ভোট চাই আমরা। লায়লা নওশিন, চ্যানেল আই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যে সরকারই আসবে তাদের সঙ্গে ইতিবাচক ও গতিশীল অংশীদারিত্ব গড়ে তুলতে চায় রাশিয়া। ২৫শে জানুয়ারি বাংলাদেশ ও রাশিয়ার সম্পর্কে ৫৪ বছর পূর্তির দিনে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এক বার্তা দেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। Allocates scholarships for Bangladeshi students to enter Russian universities. Due to a huge interest, the number of places for applicants from Bangladesh for the next academic year has been increased to 200, which is a historical figure. Russia aspires to continue the traditions of dynamic partnership and positive engagement with the next government that comes to power as the result of the 13th parliamentary elections in Bangladesh. Long live Russia-Bangladesh friendship. Russia-Bangladesh বন্ধুত্ব চিরজীবী হোক। এবার অন্যান্য সংবাদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ও বিবিসির কিংবদন্তি সম্প্রচার সাংবাদিক স্যার মার্ক টালি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে বিশ্ব সাংবাদিকতার এক সোনালী অধ্যায়ের অবসান ঘটল। বিবিসিতে ৭১-এর সেই কণ্ঠ বাংলাদেশের ইতিহাসে চিরদিন বেঁচে থাকবে। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। বাংলাদেশের অন্যতম বন্ধু প্রখ্যাত সাংবাদিক স্যার মার্ক টালি। ১৯৭১ সালে বিবিসি বলতে তৎকালীন গোটা বাংলাদেশ চিনত একটি নাম, মার্ক টালি। মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে বিবিসি রেডিওতে যার কণ্ঠ শোনার জন্য অপেক্ষায় থাকতেন এদেশের মানুষ।
এই ভূখণ্ডে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ বাঙালি দুর্দশার প্রকৃত চিত্র তিনি পৌঁছে দিতেন বিশ্ববাসীর কাছে। মুক্তিযুদ্ধের সময় মার্ক টালি বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা ছিলেন। বিবিসি রেডিওতে তার পরিবেশিত খবর ছিল মুক্তিযুদ্ধের সংবাদ জানার প্রধান উৎস। তার কণ্ঠের উত্তেজনা ছড়িয়ে পড়ত প্রতিটি বাঙালির বুকের ভেতর। মার্ক টালির জন্ম 1935 সালের 25 অক্টোবর কলকাতায়। ইংরেজ পরিবারে জন্ম হলেও তার নারীর বাঁধন ছিল বাংলায়। অসংখ্য ইতিহাসের সাক্ষী মার্ক টালি ছিলেন একটি প্রতিষ্ঠান। মুক্তিযুদ্ধে সহযোগিতার মাধ্যমে স্বাধীনতা অর্জনে ভূমিকা রাখায় 2012 সালে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা পান মার্ক টালি। আজ তিনি নেই, কিন্তু 71-এর বিবিসি সেই কণ্ঠ বাংলাদেশের ইতিহাসে চিরদিন বেঁচে থাকবে। সুব্রত গাইন, চ্যানেল আই। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কেউ হেরে যাওয়ার ভয়ে ভোট বাক্সে হাত দিলে আগুন জ্বলবে। রাজধানীর যাত্রাবাড়িতে নির্বাচনী জনসভায় চাঁদাবাজদের প্রত্যাখ্যানের আহ্বান জানান তিনি। 12 ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ারও আহ্বান জানান জামায়াতের আমির। শাকির আদনানের রিপোর্ট। রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছায়নি। আমরা রিপোর্টটি হাতে আসা মাত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি হলে ট্রাম্পের কানাডার উপর 100% শুল্ক আরোপের হুমকি। মার্ক কার্নিকে গভর্নর কার্নি হিসেবে অভিহিত। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংবাদে। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কেউ হেরে যাওয়ার ভয়ে ভোট বাক্সে হাত দিলে আগুন জ্বলবে। রাজধানী যাত্রাবাড়িতে নির্বাচনী জনসভায় চাঁদাবাজদের প্রত্যাখ্যানের আহ্বান জানান তিনি। 12 ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ারও আহ্বান জানান জামায়াতের আমির। শাকির আদনানের রিপোর্ট। সকালে রাজধানীর যাত্রাবাড়ির কাজলা ব্রিজে ঢাকা 4 ও ঢাকা 5 সংসদীয় এলাকায় নির্বাচনী জনসভা করে জামায়াতে ইসলামী। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদ যেন আর ফিরে আসতে না পারে সেজন্য গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। মানবিক ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ের কথা জানান তিনি। প্রত্যেকটি ঘরে ঘরে জনে জনে হায়ের আওয়াজ তুলতে হবে ইনশাআল্লাহ। আমাদের সন্তানেরা তারই আওয়াজ দিয়ে গেছে, উই ওয়ান্ট জাস্টিস। সেই ন্যায় বিচারের জন্যই হয়, শহীদদের রক্তের প্রতি সম্মান দেখানোর জন্য হয়, জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান দেখানোর জন্য হয়, 47, 71, 24-এ যারা লড়াই করেছেন তাদের প্রতি সম্মান দেখানোর নাম হচ্ছে হয়। জামায়াত আমির বলেন, নতুন এক পেশার জন্ম হয়েছে চাঁদাবাজি। যারা চাঁদাবাজি করে তাদের প্রত্যাখ্যানের আহ্বান জানান তিনি। আমরা বাংলাদেশে পরিবর্তন চাই, আমরা মানবিক রাজনীতি চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, ফ্যাসিবাদের ছায়া মুক্ত বাংলাদেশ চাই, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ চাই। হেরে যাওয়ার ভয়ে কেউ ভোট বাক্সে হাত দিলে তা প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ার করেন ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতায় গেলে নারীদের সর্বোচ্চ সম্মানের জায়গা তৈরি করে দেয়া হবে বলে জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ির বড় অবদান ছিল মন্তব্য করে তিনি বলেন, ওই এলাকাকে অগ্রাধিকার দেয়া হবে। এই জায়গার ঋণই আমরা পরিশোধ করব সবার আগে। আপনারা যে সমস্যাগুলোর কথা বলেছেন, আলহামদুলিল্লাহ আপনারা এগুলা তুলে রাখেন। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, আমরা কথা দিচ্ছি, আমাদের দুয়ারে দুয়ারে আর অফিস আদালতে আপনাদেরকে ঘুরতে হবে না ইনশাআল্লাহ। পরে গ্যান্ডারিয়ার ধূপখোলা মাঠে ঢাকা 6 ও বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকা 7 আসনে নির্বাচনী জনসভার আয়োজন করে জামায়াতে ইসলামী। সে সময় অংশ নেন 11 দলীয় জোটের নেতারা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। নির্বাচনের প্রচার কার্যক্রমকে কেন্দ্র করে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের অন্তত 15 জন আহত হয়েছেন। রোববার দুপুরের পর টংভাঙা ইউনিয়নের কাশাইটারি এলাকায় এই সংঘর্ষ ঘটে। সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় পুলিশ। জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। র্যাব ও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
সাংবাদিকদের মধ্যে ঐক্য না থাকায় অনেকেই সাংবাদিকদের সঙ্গে অন্যায় আচরণ করতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীতে সাংবাদিক সহায়তা ডেস্কের অনুষ্ঠানে বাংলাদেশে ইউনেস্কো প্রতিনিধি সুসান ভাইস বলেছেন, নির্বাচনের আগের এই সময়ে সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করতে বাংলাদেশে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। পরাগ আজিমের রিপোর্ট। সৎ, বস্তুনিষ্ঠ, জনস্বার্থমূলক ও নৈতিক সাংবাদিকতার কারণে মামলাসহ হয়রানির শিকার সাংবাদিকদের জন্য আইনি সহায়তা কার্যক্রম সাংবাদিক সাপোর্ট ডেস্ক ইউনেস্কোর গ্লোবাল মিডিয়া ডিফেন্স ফান্ড GMDF এতে সহায়তা করছে। দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং আইন সহায়তা বিষয়ক সংগঠনের সমন্বয়ে এই উদ্যোগ বাস্তবায়ন করছে গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি। এই সাপোর্ট ডেস্কের কার্যক্রম স্থায়িত্বশীলভাবে চালিয়ে নেওয়ার জন্য রোববার আনুষ্ঠানিকভাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU এ হস্তান্তর করা হলো। আমরা চেয়েছি সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে আইনি সহায়তা দেয় এরকম সংগঠনগুলোর একটি যোগসূত্র স্থাপন করে দেওয়া এবং তার ফলে এই সাস্টেনেবল ম্যানারে কাজটি যাতে এগিয়ে চলে। কোন সাংবাদিক যদি নির্যাতনের শিকার হয়, নিপীড়নের শিকার হয়, আমরা তার পাশে দাঁড়াবো। সেজন্যই কিন্তু আজকে এই ডেস্ক। বাংলাদেশে ইউনেস্কো প্রতিনিধি সুজান ভাইস এবং ইউনেস্কো গ্লোবাল মিডিয়া ডিফেন্স ফান্ড GMDF এর প্রতিনিধি আয়োজনে যোগ দেন। We remain committed to supporting the initiatives just like these which sustain and enable the media environment and the safety of journalists. Everybody from the media, I think, is going to be fully engaged and out there trying to make sure that you get information across to people. This is an election where much of the population is depending on you to understand what the political parties are doing. অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুধুমাত্র এই গ্রুপের সাথে আমি ঐক্য করব, ওই গ্রুপের সাথে করব না, ওই গ্রুপ যখন বিপদে পড়বে তাদের এডিটরকে টেনে হিচড়ে নিয়ে আসবে তখন আমি একটা স্টেটমেন্ট দিব না, সরি, তাহলে তো আর ঐক্য হলো না। তখন হয় কি, তখন এই অনৈক্যকে যারা সরকারে যারা থাকেন, যারা শক্তিশালী গ্রুপ, এইটাকে এক্সপ্লয়েট করেন। আমরা চাই না এটা এক্সপ্লয়েটেড হোক। ঢাকা ট্রিবিউন সম্পাদক রিয়াজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বক্তৃতা করেন। সহযোগিতা, নিরাপত্তা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বিভিন্ন ধরনের নারীদের মৃত্যুর অন্যতম কারণ জরায়ু মুখের ক্যান্সারের ঝুঁকিতে দেশের 5 কোটির বেশি নারী। 14 থেকে 45 বছর বয়সী নারীদের জরায়ু মুখের ক্যান্সার সুরক্ষায় বেসরকারি বাংলাদেশ মেডিকেল কলেজের উদ্যোগে পালিত হয়েছে প্রতিরোধ ও সচেতনতা কার্যক্রম। জরায়ু মুখের ক্যান্সার সংক্রমণ প্রতিরোধে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কিছুটা সাশ্রয়ী মূল্যে HPV-র সংক্রমণ প্রতিরোধী টিকা দিয়েছে। জান্নাতুল বাকিয়া কিকার রিপোর্ট। দেশে এখনও বিপুল সংখ্যক মেয়েদের বাল্যবিয়ে হচ্ছে। চরম অপুষ্টির শিকার মেয়েরা অল্প বয়সে মা হচ্ছে। এছাড়াও স্বামীর একাধিক বিয়ে ও অনৈতিক যৌনসাথীর মাধ্যমে জরায়ুমুখের ক্যান্সারের জীবাণু HPV-র সংক্রমণের ঝুঁকিতে বিপুল সংখ্যক নারী, বলছেন সংশ্লিষ্টরা। যদি ভাইরাসটা সংক্রমিত হয় সেটাকে ওইখানে মেরে ফেলা হয়, সেটা কিন্তু একটা ভ্যাকসিন দিয়ে, সেটা হলো HPV ভ্যাকসিন। 9 বছর থেকে 45 বছর পর্যন্ত যে কোনো বয়সে নেওয়া যায়। সবচেয়ে ভালো হয় যদি 15-এর নিচে হয়, না হলে 26-এর মধ্যে, তাও যদি না হয় তাহলে আমরা বলি যে 45 বছর পর্যন্ত। এই বছর প্রায় 9,000-এর মতো নিউ কেস এসেছে এবং তাদের মধ্যে 5,000-এর মতো কিন্তু মৃত্যুবরণ করে। তার মানে যতজন হলো তার মোর দেন 60% কিন্তু তারা মৃত্যুবরণ করে। তার একটাই কারণ, যখন শনাক্ত হয় তখন অলরেডি অনেক অ্যাডভান্স স্টেজ। রাজধানীতে বেসরকারি বাংলাদেশ মেডিকেল কলেজের উদ্যোগে শিক্ষার্থী ও অন্য নারীদের জন্য জরায়ুমুখের টিকা দেওয়ার আয়োজন করা হয়। পরে জরায়ুমুখের ক্যান্সার ও টিকার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। 28 জন মানুষ প্রতিদিন এই জরায়ুমুখের ক্যান্সারে মৃত্যুবরণ করে। খুবই প্যাথেটিক, আসলে কি আমরা এটা জানতাম না। কথা বলতে বলতে ম্যাডাম বললেন, এই যে 2 ঘন্টা ধরে আমরা এখানে কথা বলছি, এর মাঝখানে 2 জন মৃত্যুবরণ করেছে। চিন্তা করে দেখেন কতটুকু ভয়াবহ এই কথাটা। আজকে আমাকে একাত্মতা ঘোষণা করতে হচ্ছে, গাইনি অফিসের সাথে আমি থাকবো। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের পরিসংখ্যান তুলে ধরে চিকিৎসকরা বলছেন, বছরে প্রায় 18,000 নারী জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্ত হন। এর মধ্যে প্রায় 1,500 নারীর মৃত্যু হয়। এর আগে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে জরায়ুমুখের ক্যান্সার সচেতনতার বার্তা দেয়া হয়। জান্নাতুল বাকিয়া, চ্যানেল আই, ঢাকা।
চীনের সঙ্গে ঘোষিত বাণিজ্য চুক্তি এগিয়ে নিলে কানাডার উপর 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে কানাডার প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, কানাডাকে ব্যবহার করে চীন তাদের সস্তা পণ্য যুক্তরাষ্ট্রে ঢুকিয়ে দেবে। কার্নি যদি এমনটি মনে করেন তাহলে তিনি চরম ভুল করছেন। ট্রাম্প আরও বলেন, যদি কানাডা চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করে তাহলে যুক্তরাষ্ট্রে আসা কানাডিয়ান সকল পণ্যে তাৎক্ষণিক 100% শুল্ক আরোপ করা হবে। ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প মার্ক কার্নিকে প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত না করে গভর্নর কার্নি হিসেবে অভিহিত করেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকে কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হিসেবে অভিহিত করে আসছেন ট্রাম্প। এদিকে কানাডা যুক্তরাষ্ট্র বাণিজ্য বিষয়ক কানাডিয়ান মন্ত্রী ডোমিনিক লেব্ল্যাঙ্ক এক্সে বলেন, চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য করার ক্ষেত্রে তাদের তোড়জোড় নেই। এবার নিটল টাটা বিশেষ সংবাদ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এখন থেকে শব্দ দূষণ রোধে জরিমানা ও মামলা করা যাবে। সড়কে ট্রাফিক পুলিশকে এই সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় শব্দ দূষণ রোধে সমন্বিত অভিযান বাস্তবায়ন শীর্ষক আয়োজনে তিনি এসব বলেন। এ সময় পরিবেশ উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এই কাজের সঙ্গে যুক্ত থাকলে শব্দ দূষণ অনেকটাই কমিয়ে আনা সম্ভব। আয়োজন শেষে বিমানবন্দর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এবং অন্যরা ছিলেন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আকিজ রিসোর্সের ভোগ্যপণ্য ব্র্যান্ড আকিজ এসেন্সিয়াল তাদের প্রিমিয়াম সুগন্ধি চিনি গুঁড়া চালের নতুন ক্যাম্পেইন প্রতি বাড়ি বিয়ে বাড়ি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রোববার রাজধানীর আকিজ হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে ক্যাম্পেইনটির উদ্বোধন করেন আকিজ রিসোর্স গ্রুপের চেয়ারম্যান ফারিয়া হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন। ফারিয়া হোসেন বলেন, বাংলাদেশের প্রতিটি ঘরেই উৎসবমুখর রান্নার একটি বিশেষ আবহ থাকে, আর বিয়েবাড়ির রান্না সেই আবহের সর্বোচ্চ প্রকাশ। অনুষ্ঠানে আরও অংশ নেন আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন সহ অন্যরা। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। প্রথম সাফ নারী ফুটসালে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। সাউথ এশিয়া ফুটবলে 2 ফরম্যাটে সাবিনাদের তৃতীয় শিরোপা। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করা, কর্মসংস্থান, ব্যবসা, নিরাপদ পরিবেশ নিশ্চিতে তারেক রহমানের প্রতিশ্রুতি, দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি। হেরে যাওয়ার ভয়ে ভোটের বাক্সে হাত দিলে আগুন জ্বলবে বললেন জামায়াত আমির, গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে সংসদ নির্বাচন ঘিরে চলছে জমজমাট প্রচার, ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি। এবং চলে গেলেন বিবিসির কিংবদন্তি সম্প্রচার সাংবাদিক স্যার মার্ক টালি। বিবিসিতে ৭১-এর সেই কণ্ঠ, ইতিহাসে চিরদিন বেঁচে থাকবে মন্তব্য। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।